হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ষোড়শ পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা করো। প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক বৈশিষ্ট্য আলোচনা করো। অ্যান্সারটা কিভাবে লিখবে বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে লিখবে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই সময়ে সংঘটিত নবজাগরণ, ভৌগোলিক আবিষ্কারসমূহ এবং ধর্ম সংস্কার আন্দোলন, এই তিনটি প্রধান ঘটনা ইউরোপের সামাজিক অর্থনৈতিক জীবনে এক সুদূর প্রসারী পরিবর্তন এনেছিল, যা মূলত পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলিতে বিশেষভাবে পরিলক্ষিত হয়। মধ্যযুগে সামন্ততান্ত্রিক অর্থনীতির শৃঙ্খলা ভেঙে এক নতুন অর্থনৈতিক ব্যবস্থার উন্মোচন ঘটে, যা আধুনিক পুঁজিবাদের ভিত্তি স্থাপন করে। তারপরে পরের পয়েন্ট কি আছে দেখো, নতুন চিন্তাধারা ও অর্থনৈতিক মুক্তি। মধ্যযুগে সামন্ততান্ত্রিক অর্থনীতির মূল ভিত্তি ছিল সংকীর্ণতা এবং শ্রেণী বৈষম্য বজায় রাখা। এই ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ বা স্বাধীন অর্থনৈতিক কার্যকলাপের কোনো সুযোগ ছিল না। সমাজের প্রতিটি স্তরে উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে কঠোর নিয়মকানুন বিদ্যমান ছিল, যা ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করত। কিন্তু নবজাগরণ এবং ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাবে মানুষের মধ্যে ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তি স্বাতন্ত্র্যতা বোধ জেগে ওঠে। এই নতুন চিন্তাধারা মধ্যযুগের অর্থনৈতিক শৃঙ্খলা থেকে মুক্তির পথ দেখায়। মানুষ বুঝতে পারে যে সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ অর্থনৈতিক কাঠামো তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য যথেষ্ট নয়। ফলে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনার প্রতি সাধারণ মানুষের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এই মানসিকতার পরিবর্তনই নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের পথ প্রশস্ত করে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভৌগোলিক আবিষ্কার এবং বাণিজ্য বিপ্লব। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করবে। দেখো এখানে ভৌগোলিক আবিষ্কার ও বাণিজ্যিক বিপ্লব, এই পয়েন্টটাকে এবারে বুঝে নাও। দেখো পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তনের ভৌগোলিক আবিষ্কারসমূহ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুঘটক। কলম্বাস, ভাস্কো ডা গামা, ম্যাগেলেনের মতো দুঃসাহসী অভিযাত্রীদের হাত ধরে নতুন বাণিজ্য পথ আবিষ্কার এবং অজানা ভূখণ্ডের উন্মোচন হয়। এই আবিষ্কারগুলো ইউরোপের বাণিজ্যের দিগন্তকে সম্পূর্ণ বদলে দেয়। ষোড়শ শতকের প্রথম দশক পর্যন্ত ভূমধ্যসাগর ছিল আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র। ইতালির বাণিজ্যিক বন্দরগুলো এবং হ্যান্সিয়াটিক সংঘ এই বাণিজ্যের একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু ভৌগোলিক আবিষ্কারের ফলে বাণিজ্য পথগুলো আটলান্টিক মহাসাগরের দিকে সরে আসে। স্পেন ও পর্তুগাল প্রথমে এই আবিষ্কারের নেতৃত্ব দিলেও পরবর্তী ইংল্যান্ড ও হল্যান্ড নতুন দেশ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলস্বরূপ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী বন্দরগুলো যেমন দেখো লিসবন, তারপরে হচ্ছে দেখো সেভিল, লন্ডন এবং আমস্টারডাম আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্রে পরিণত হয়। ভূমধ্যসাগরের গুরুত্ব হ্রাস পায় এবং বাণিজ্যিক বিপ্লব শুরু হয়। তারপর হচ্ছে দেখো এই বাণিজ্যিক বিপ্লবের ফলে কেবল বাণিজ্য পথের পরিবর্তনই হয়নি, বাণিজ্যিক রীতিনীতি এবং পণ্যদ্রব্যের ক্ষেত্রে বিশাল পরিবর্তন আসে। এশিয়া, আফ্রিকা ও আমেরিকা মহাদেশে ইউরোপের বিভিন্ন জাতির উপনিবেশ স্থাপিত হওয়ার ফলে বাণিজ্য নতুন নতুন পণ্যদ্রব্য যুক্ত হয়। মশলা, চিনি, তামাক, কোক, সোনা, রূপো ইত্যাদি পণ্য ইউরোপের বাজারে প্রবেশ করে এবং অর্থনীতির চরিত্রকে বদলে দেয়। তারপরে পয়েন্ট আছে কি, পুঁজিবাদের উন্মোচন এবং নতুন অর্থনৈতিক প্রতিষ্ঠান। এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে বাণিজ্যের আয়তন ও পরিমাণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় পুরাতন বাণিজ্য পদ্ধতি অচল হয়ে পড়ে। ব্যক্তিগত মূলধন বা পুরাতন মহাজনী প্রথায় এত বিশাল আকারের ব্যবসা পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে।
বলছে অসম্ভব হয়ে ওঠে। আর এই পরিস্থিতিতে জন্ম নেয় যৌথ ব্যবসা সংগঠন বা জয়েন্ট স্টক কোম্পানি। এই কোম্পানিগুলি বহু লোকের ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি একত্রিত করে বৃহৎ আকারে ব্যবসা পরিচালনায় সক্ষম হয়। উদাহরণস্বরূপ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা উল্লেখ করা যায়, যা ঔপনিবেশিক বাণিজ্যের এক নতুন মাত্রা যোগ করে। তারপরে একই সাথে ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব বাণিজ্যিক মূলধন সংগ্রহের সমস্যা বহুলাংশে দূর করে। আধুনিক ব্যাংক ব্যবস্থা যেমন আমস্টারডাম ব্যাংক বাণিজ্যিক অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কি বলা হচ্ছে দেখো, তারপরে বিনিময়ের বিল, তারপর ঋণপত্র এবং আধুনিক বীমা ব্যবস্থার প্রচলন ব্যবসাকে আরও গতিশীল করে তোলে। এর ফলে ব্যবসার ঝুঁকি হ্রাস পায় এবং মূলধনের প্রভাব বৃদ্ধি পায়, যা পুঁজিবাদের উন্মোচনে সহায়ক হয়। এবার পরের পয়েন্ট হচ্ছে মূল্য বিপ্লব ও দাস ব্যবস্থা। ভৌগোলিক আবিষ্কার আরও একটি গুরুত্বপূর্ণ অর্থনীতি ছিল। ভৌগোলিক আবিষ্কারে আরেকটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব ছিল মূল্য বিপ্লব। আমেরিকা মহাদেশ থেকে বিপুল পরিমাণে সোনা রূপা ইউরোপে আসতে শুরু করে, যা মুদ্রাস্ফীতি ঘটায়। পণ্যমূল্য দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু মজুরি সেই হারে বাড়েনি। এর ফলে একদিকে যেমন শ্রমিক শ্রেণীর ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে ব্যবসায়ী এবং কৃষকদের মধ্যে যারা উদ্বৃত্ত পণ্য উৎপাদন করত তারা লাভবান হয়। এই মূল্য বিপ্লব ইউরোপের সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনে এবং নতুন করে সম্পদের বণ্টনের ধারা সৃষ্টি করে। তারপর কি বলা হচ্ছে দেখো, উপনিবেশগুলো দ্রুত উন্নয়নের জন্য সস্তা শ্রমিকের প্রয়োজন দেখা দেয়। এই প্রয়োজন মেটানোর জন্য দাস ব্যবসা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়। এশিয়া আফ্রিকা থেকে প্রচুর সংখ্যক নিগ্রো বন্দী আমেরিকার মহাদেশে বিক্রি করার জন্য প্রেরণ করা হতে শুরু করে। ইংল্যান্ডের ক্যাপ্টেন হকিন্স ছিলেন এই দাস ব্যবসার অন্যতম পথ প্রদর্শক। এই অমানবিক ব্যবসা ইউরোপের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এবং পুঁজি সঞ্চয়ে সাহায্য করে। তারপর বলা হচ্ছে দেখো উপসংহার। পঞ্চদশ ও ষোড়শ শতকে অর্থনৈতিক পরিবর্তনগুলো ইউরোপকে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে আধুনিক পুঁজিবাদের দিকে ঠেলে দেয়। নবজাগরণ মানুষের মনে যে ব্যক্তি স্বাধীনতা অনুসন্ধিৎসার মনোভাব জন্ম দিয়েছিল, তা ভৌগোলিক আবিষ্কারের মাধ্যমে বাস্তব রূপ লাভ করে। এই সময়কার বাণিজ্যিক বিপ্লব, নতুন অর্থনৈতিক প্রতিষ্ঠানের সৃষ্টি এবং মূল্য বিপ্লব ইউরোপের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এই পরিবর্তনগুলি পরবর্তীতে শিল্প বিপ্লব এবং বিশ্ব অর্থনীতির আধুনিক কাঠামোর ভিত্তি স্থাপন করে, যা ইউরোপকে বিশ্ব শক্তিতে পরিণত হওয়ার পথে এগিয়ে দেয়। এই শতকগুলো কেবল বাণিজ্যের প্রসারের কাল ছিল না, ছিল অর্থনৈতিক চিন্তাভাবনা ও কাঠামোগত পরিবর্তনের এক অবিস্মরণীয় অধ্যায়। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।